আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি 2026 ব্যাচের বিশেষ করে পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য শুভকামনা। বরাবরের মতোই আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 9 থেকে। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো শুরু করি। পরিচ্ছেদ 9 এবং আমাদের যে শিরোনামটি আছে সেটা হলো শব্দ ও পদের গঠন। শব্দ ও পদের গঠন। ওকে, তো দেখো আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে কি বলে? শব্দমূল। তাহলে শব্দের মূল অংশকে কি বলে? শব্দমূল বলে। তাহলে শব্দটা কি দিয়ে তৈরি হয়? ধ্বনি দিয়ে। কি দিয়ে তৈরি হয়? ধ্বনি দিয়ে। শব্দমূলের এক নাম প্রকৃতি। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। শব্দমূলের এক নাম কি? প্রকৃতি। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। প্রকৃতি দুই ধরনের, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি দুই ধরনের, একটা নাম প্রকৃতি আর একটা কি? ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি দুই ধরনের, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ধাতু। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ধাতু। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। কি বলেছে দেখো? নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতির উদাহরণ যেমন কি? মা, গাছ, শির, লতা, এগুলো কি নাম প্রকৃতি। আচ্ছা, ধাতুর উদাহরণ কি? কর, যা, চল, ধৃ, এগুলো হলো ধাতু। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কি বলা হয়? উপসর্গ ও প্রত্যয়। তাহলে উপসর্গ কাকে বলে? যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে? উপসর্গ বলে। যেমন পরিচালক শব্দের পরিটা হলো একটা কি? উপসর্গ। পরিটা হলো কি? উপসর্গ। এবং চালক একটি শব্দ। চালকটা হলো আমাদের মেইন শব্দ। এই যে চালক, এই চালকটা হলো মেইন শব্দ। এর আগে পরি লাগিয়ে হয়েছে পরিচালক। এরকম আরো অনেক আছে, উপহার, পরিহার, বিহার। ঠিক আছে। এরপরে দেখো প্রত্যয়। প্রত্যয় যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে। কি বলেছে দেখো? উপসর্গ এবং প্রত্যয়ের পার্থক্যটা কোথায়? শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে কি বসে? উপসর্গ। আর শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলা হয়? প্রত্যয়। সেগুলো কি? প্রত্যয় বসে শব্দের পরে, উপসর্গ বসে শব্দের আগে। দেখো এখানে কি দেওয়া আছে? সাংবাদিক শব্দের ইক হলো একটি, ইক অংশ একটি প্রত্যয়। তাহলে এর প্রকৃতিটা কি বলো? সংবাদ। সংবাদ যোগ ইক সাংবাদিক। সংবাদ যোগ ইক সাংবাদিক। বোঝা গেছে? ওকে। এরপরে দেখো উপসর্গ ও প্রত্যয়। উপসর্গ ও প্রত্যয় দিয়ে শব্দ তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। তাহলে সাধিত শব্দ কাকে বলে? উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে। ওকে। উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরো কিছু প্রক্রিয়া রয়েছে। এদের মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস। তাহলে শব্দ গঠনের প্রক্রিয়া একটা কি? সমাস। উপসর্গ ও প্রত্যয় ছাড়াও শব্দ গঠনের অন্যতম একটি প্রধান প্রক্রিয়ার নাম হলো কি? সমাস। যার মাধ্যমে একাধিক শব্দ, এই যে এটা কিন্তু একটা সংজ্ঞায় ধরে নিতে পারি, একাধিক শব্দ এক শব্দে পরিণত হয় তাকে কি বলে? সমাস বলে। একাধিক শব্দ এক শব্দে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। যেমন দেখো হাট ও বাজার শব্দ দুটি সমাসবদ্ধ হয়ে হাট বাজার, এটা হলো সমস্ত পদ। এটাকে কি বলা হয়? সমস্ত পদ। এবং এর ব্যাস বাক্য কি করা হয়েছে দেখো? হাট
ও বাজার। ব্যাস বাক্য করলে কি হবে? হাট ও বাজার। ওকে। এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে শব্দদ্বিত্ব। যেমন ঠক ও ঠগ। এটা কিন্তু দেখো দুইটা আলাদা শব্দ, কিন্তু এই দুইটা যদি একসঙ্গে লেখা হয় ঠক ঠক। একইভাবে অঙ্ক, অনুরূপ ধ্বনি অঙ্ক, অঙ্কের সাথে টঙ্ক মিলে হয় কি? তো এগুলোকে বলা হয় কি ধ্বনি? এগুলোকে শব্দদ্বিত্ব বলা হয়। হ্যাঁ, মর্মর, অঙ্ক টঙ্ক, হ্যাঁ, মুরমুর, টুকটুক, এগুলো হলো কি? শব্দদ্বিত্ব। আচ্ছা, এরপর আসো, শব্দ যখন বাক্যের মধ্য থাকে, খুব ইম্পর্টেন্ট, শব্দ যখন বাক্যের মধ্য থাকে তখন তার নাম হয় কি? পদ। শব্দ যখন বাক্যের মধ্য থাকে তখন তার নাম হয় কি? পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম হলো কি? লগ্ন। লগ্ন কত প্রকার? 4 প্রকার। ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, শব্দ যখন বাক্যের মধ্য থাকে তখন তার নাম কি হয়? পদ হয়। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম কি হয়? পদ। পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এর নাম কি? লগ্ন। সুতরাং লগ্ন কত প্রকার? 4 প্রকার। লগ্ন কত প্রকার? 4 প্রকার। প্রথমে দেখো, বিভক্তি, এটা একটা লগ্ন। বিভক্তি একটা কি? লগ্ন। ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে থাকে সেগুলোকে কি বলে? বিভক্তি বলে। ক্রিয়ার কাল নির্দেশের জন্য কি? ক্রিয়ার কাল এবং কারক বোঝাতে সব পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে কি বলে? বিভক্তি। সেগুলোকে কি বলে? বিভক্তি। বিভক্তি 2 প্রকার, একটা ক্রিয়া বিভক্তি আর একটা হলো কি? কারক বিভক্তি। বিভক্তি কত প্রকার? 2 প্রকার, একটা ক্রিয়া বিভক্তি আর একটা কারক বিভক্তি। দেখো, এই যে এখানে একটা শব্দ দেওয়া আছে করলাম। করলাম, করলাম কিন্তু একটা ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদের লাম শব্দাংশ হলো ক্রিয়া বিভক্তি। কৃষক পদের এর হলো এর শব্দাংশ কারক বিভক্তির উদাহরণ। বুঝতে পারছো? কোর যোগ লাম, এই লাম হলো কি? শব্দাংশ হলো ক্রিয়া বিভক্তি, আর কৃষক যোগ এর, এরটা হলো কি? এর হলো কারক বিভক্তির উদাহরণ। এরপরে আসি নির্দেশক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। নির্দিষ্ট যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। যেমন লোকটি, ভালোটুকু, পদের এই যে লোকটি এবং ভালোটুকু, এই যে টি টুকু, এগুলোকে বলা হয় নির্দেশক। এগুলোকে কি বলা হয়? নির্দেশক। ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখব হলো বচন। কি দেখবো বলো তো? বচন। এই যে বচন। হুম, আচ্ছা, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বুঝায়। বচন শব্দের অর্থই কিন্তু সংখ্যার ধারণা। এই বচন শব্দের অর্থই কিন্তু কি বলতো? সংখ্যার ধারণা। তা যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বুঝায় সেগুলোকে বচন বলে। যেমন ছেলেরা, বইগুলো, পদের রা এবং গুলো হলো বহু বচনের উদাহরণ। ঠিক আছে, এগুলো কিসের উদাহরণ? বহু বচনের উদাহরণ। আচ্ছা, এরপরে দেখো বলক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে ওই বক্তব্যকে কি কি করে? জোরালো বক্তব্য হয়। হ্যাঁ, যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে। তখনই, এখনো, ই এবং ওটা হলো কি? বলকের উদাহরণ। আমরা লগ্নক যে 4 প্রকার, এর লগ্নক কিন্তু পড়ে ফেলি। ওকে, এরপর দেখো বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে বলে সলগ্নক পদ। ইম্পর্টেন্ট। তাহলে যে সমস্ত পদে লগ্নক থাকে সেগুলোকে হলো কি বলে? সলগ্নক। এর আগেও বলেছি স মানে কি বলতো? সহিত। আর লগ্নক মানে কি? লগ্নক সহ, মানে সলগ্নক, ওই পদে লগ্নক আছে। আর যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে কি বলে? অলগ্নক পদ বলে। ছেলেরা ক্রিকেট খেলে, তো আমরা এখানে একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে লগ্নক
কোনগুলো আর লগ্নক অর্থাৎ স্বলগ্নক আর অলগ্নকটা কি? একটু আগেই আমরা লগ্নক পড়ে আসলাম। লগ্নক কত প্রকার? 4 প্রকার ছিল। কয় প্রকার ছিল? 4 প্রকার ছিল। এখন এর ভেতরে কোন লগ্নকটি রয়েছে দেখো। এই বাক্যের ছেলেরা ও খেলে স্বলগ্নক পদ আর ক্রিকেট অলগ্নক পদ। ছেলে যোগ রা, ছেলে যোগ ছেলে যোগ রা, এই রাটা হলো কি? এই রাটা হলো কিন্তু লগ্নক। আচ্ছা, খেলে, খেলে, আচ্ছা, খেল যোগ এই যে শেষে যেটা আছে এ, এটা কিন্তু কি? লগ্নক। এটা একটা লগ্নক, এটা একটা লগ্নক। আর একটা বাকি থাকলো কি? ক্রিকেট। দেখো ক্রিকেটে কিন্তু কোনো ধরনের বিভক্তি বা কোনো ধরনের লগ্নক নেই, এই জন্য এটা ক্রিকেটটা হলো আমাদের অলগ্নক পদ। ওকে, শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য এখানে দেওয়া আছে, দেখো খুব ইম্পর্টেন্ট, এটা বেশ মনোযোগ সহকারে আমাদের পড়তে হবে। প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকে, তা সাধারণত অভিধানিতা সংকলিত থাকে। শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ। তাহলে শব্দ কখন পদে পরিণত হয়? যখন বাক্যে স্থান পায়। ওকে, আচ্ছা, অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন। অভিধানের শব্দগুলো কিভাবে থাকে? অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন। বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। বাক্যের মধ্যে পদগুলো বাক্যের মধ্যে পদগুলো কি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে কি সম্পর্কযুক্ত। শব্দের অংশ উপসর্গ ও প্রত্যয়। শব্দের অংশ কি? উপসর্গ ও প্রত্যয়। আর পদের অংশ কি? বিভক্তি, নির্দেশক, বচন, বলক। পদের অংশ কি? বিভক্তি, নির্দেশক, বচন, বলক। গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর। গঠনগতভাবে শব্দ কয় শ্রেণীর? দুই শ্রেণীর। একটা মূল শব্দ, একটা সাধিত শব্দ। গঠনগতভাবে পদ দুই রকমের, একটা অলগ্নক পদ, একটা স্বলগ্নক পদ। একটা অলগ্নক পদ, একটা স্বলগ্নক পদ। শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ শুধু কিসের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আর পদ একই সঙ্গে রূপতত্ত্ব আবার বাক্যতত্ত্বেরও আলোচ্য বিষয়। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।